রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালব্রহ্মচারী মহারাজের চরণে জানাই শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে বালব্রহ্মচারী RNR চ্যানেলের পক্ষ থেকে জানাই বৈদিক অভিনন্দন। রাম। এই বলে আমি আজকের পার্ট 2 আলোচনা শুরু করছি। আপনি যে ধরা পড়েছেন সে ভয়ে আপনি কম্পিত। আপনার কৃত্রিম ব্যবহারের জন্য আপনি কম্পিত ভীত। সেই উচ্চ সুর নেই, সেই মনের শক্তি নেই, কারণ সততা সেখানে নেই, তাই পাচ্ছে না। চোখ মুখের ভাবেতে সে মাতৃবিয়োগের তর্কে যে মনের শক্তির চেহারা ছিল শিবহীনের অবস্থাতে তো তা নেই। আপনার কাছে আমি দুটোকেই নেই বলে জিজ্ঞেস করছি। আপনি এখন বলুন, আপনার নিজেকে নিজে জিজ্ঞেস করুন, কী কাজ করে যাচ্ছেন? অনেককে ধাপ্পা দিয়ে নিজেকে একজাতীয় প্রতিষ্ঠা করে যাচ্ছেন সত্যের আরোপ করে। যা বললাম সত্য নয় কি? তখন সাধক চুপ করে রইলেন। হঠাৎ তার চেহারায় একটা করুণ ভাব দেখা গেল। মনে হলো যেন তার ফাঁকি ধরা পড়েছে। সাধক আমাদের অনুরোধ করে বললেন, আপনারা একটু বাইরে যান, আমার একটু কথা আছে। আমরা ঘরে ঢুকতেই ঠাকুর আমাদের বললেন, এ বেচারা কাঁদছে, একে একটু শান্ত করো। আমরা দেখলাম সাধক ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। আমরা সাধককে শান্ত করলাম। তিনি ধীরে ধীরে প্রকৃতিস্থ হলেন। তখন সাধক তার মনের কথা ঠাকুরের নিকট বলতে শুরু করলেন। আপনি তো সবই বুঝতে পারছেন। আমি যে অপরাধ করেছি, এখন আমার কি উপায় হবে? আমায় আপনি উদ্ধার করুন। আমি সত্যিই সবাইকে এভাবে ঠকিয়ে এসেছি। বহুদিন আগে আমি একজনের কাছে যাই, সে ওই রকম করত। সে আমায় তার শিষ্য করে নেয় এবং গোপনে আমায় সব করতে বলে দেয়। আমি ভাবলাম তার আসনটা পাওয়া যাবে এবং তাতে আমার মোটামুটি চলে যাবে। আমি বহু জায়গায় গেছি, বহু লোককে সব করতে দেখেছি। সুতরাং আমি তখন ভাবলাম যে এর মধ্যে আমার ভাবগুলোকেও খাপ খাইয়ে নিতে পারবো। সাধক এভাবে অনেক কথা বলে ফেললেন। তিনি বললেন, এখানে যে উলঙ্গ হয়েছি এটা শুধু অবস্থার সাথে তাল রেখে বাহবা নেওয়ার জন্য, কাজেই উলঙ্গ হতে কোনো দ্বিধাবোধ করিনি। ঠাকুর বললেন, বাহবা পাওয়ার জন্য অনেক কিছু করে ফেলা যায়, সুতরাং সাধারণ চক্ষে ওটাই আশ্চর্য, মারপ্যাচ সেখানেই। দেখো, আমাকে একজন বলেছিল সব কিছু খুলে আমার জীবন চরিত লিখতে। আমি বললাম, জীবনের আকাম কুকাম জাতীয় যা কিছু অপরের দিক থেকে এসেছে তাও লিখব নাকি? তারপর আমি সব খুলে যে বলবো সিনসিয়ারলি, ওটাই সূক্ষ্মে একটা ক্রেডিট নেওয়া দেখছি যে। আর জীবন চরিত যে যত প্রাণ খুলে লিখবে, ক্রেডিটের মাত্রা তার তত বেড়ে যাবে। সেখানেই বোরের মুক্ততার চাল। মাঝে মাঝে আলাপ ছলে নিজে নিজে হাসি। কেউ আমাকে সরল বলে, কেউ বলে একেবারে ছেলে মানুষ, কিছুই বোঝে না। কারণ আমি একেবারে খুলে বলি কিনা। এই সমস্ত কথা সম্মানসূচকভাবেই বলে। আর ছেলে মানুষ কিছু বোঝে না, এগুলোতে গুণেরই পরিচয় দিয়ে যাচ্ছে। একটা মেয়ে একদিন এসে হাত ধরে টান দিয়েছিল, ভাব করতে চেয়েছিল, আরও কত কিছু, কিন্তু আমি যাইনি। আমি তাকে বুঝিয়ে শুনিয়ে অ্যাভয়েড করে এসেছি, মাইনাস করে দিয়ে এসেছি। আবার আমার বাবা মার কাছে গিয়ে বলি, এরকম একটা মেয়ে এসেছিল, আমাকে অনেক কিছু বলে গোপনে এক জায়গায় যেতে বলেছিল। বাবা মা হাসেন আর বলেন, ছেলেটা একেবারে বোকা। আর ভক্তরা বলছে, ঠাকুর কি ছেলে মানুষ। কিন্তু এই যে এক জাতীয় সিনসিয়ারগিরি করলাম, সেটা বাবুগিরির মতোই দেখলাম। এ একটা সেরেফ ক্রেডিট নেওয়ার মতো দেখলাম সূক্ষ্মে, কারণ আমার ডান হাত বা হাত খেয়াল নেই লোকের কাছে। মা বলেন, তুই কিছুই বুঝিস না। বাবা বলেন, এত ছেলে মানুষ হলে কি করে চলবে? সবাই বলাতে আমি যেন হাবা বনে গেলাম। তখন চিন্তা করলাম, অবস্থাগত প্রভাবে ওই হাবা সেজে থাকাটাই আনন্দ। কিন্তু আমি তো বুঝতে পারছি আমি হাবার যে বাবা। কিন্তু তখন আমি সবাইকে বললাম, হাবা বললে চলবে না,
সিনসিয়ারলি খুলে যে বললাম, এটা কিন্তু একটা পার্সোনালি ক্রেডিট নেওয়া। আমি সত্যবাদী, আমি সব কথা বলে ফেলি। আমি যে কেন বললাম সাধারণের পক্ষে তাহা বলা অস্বাভাবিক, কিন্তু আমিও সাধারণের মধ্যে একজন। আমার পেছনে সাধু গুরু মহান বলে ছাপ আছে কি না, তাই আমার বলাটা ক্রেডিটের মধ্যে গিয়ে দাঁড়িয়ে গেছে। এই জাতীয় অবস্থাতেই ইনফ্লুয়েন্স করে অবস্থায় ভুলিয়ে রাখে, আবার নিজের স্বরূপকেও চেঞ্জ করিয়ে দেয়। এই যে পরিবর্তিত হয়, বুঝছে যাচ্ছে, অনেক সময় অনিচ্ছায়ও যেতে হয়, তারপর আর উপায় থাকে না, যেতেই হয়। আমার বেলায়ও প্রায় সেই অবস্থায় আসতে চেয়েছিল। আমি আবার ওর ওপর দিয়ে চলতে আরম্ভ করলাম। এসব বললে চলবে না, আমি হাবা সাজবো না, আমি ছেলে মানুষ মোটেই না। আমি বুঝে শুনেই সব বলেছি। সিনসিয়ারিটির যে চেহারা দেখলাম তা বুঝেই করছি। এটা বললে যে ক্রেডিট হবে তাও জেনেছি। সুতরাং মুখে যে বললাম, এই যে একজাতীয় ধরা দিলাম, এটাও একটা কাইন্ড অফ ক্রেডিট নেওয়া। টু দি পাওয়ার ইনফিনিটি, অর্থাৎ যা বলবো তার মধ্যেই সেলফকে মেনটেন করে চলছি, কিন্তু সেই মেইনটেনেন্সের মধ্যে একটা খুঁজ থেকে যায়। সব কিছুর ডিটেলস টাইম টু টাইম বলে যাচ্ছি, সুতরাং ইনফ্লুয়েন্সড হওয়ার আর ভয় বেশি থাকে না। তারপর ঠাকুর আরও নানা বিষয় আলাপ করলেন। সাধু প্রণাম করে বললেন, এ যে মহৎ ওস্তাদ। ঠাকুর তাকে ধন্যবাদ জানালেন। একজন যে ভেগ ধরে অন্যের নিকট মহান বলে পরিচয় দিচ্ছে, সে ভাবছে আমি ঠিকই রিয়েলাইজেশনের দিকে যাচ্ছি। আমি ভাবছি যে রিয়েলাইজেশনের দিকে ঠিকই যাচ্ছে, তাই সাইলেন্সটা মেনটেন হয়ে যাচ্ছে। ছলে যে মহান সেও চলে যাচ্ছে, বলে যে মহান সেও চলে যাচ্ছে। আবার উভয়ের ভাব যদি ঠিকই বুঝতে পারে, সমব্যবসায়ী বলে উভয়কে মানিয়ে চলছে। আর বলে যে মহান, তার তো ছলকে নষ্ট করে দেওয়া উচিত, আর প্রকৃত রূপকেও বের করে দেওয়া উচিত। সত্যতা প্রকাশ সেখানে হবে, সত্য যেখানে প্রতিষ্ঠিত আছে। আবার আঘাত দিলে যার যার স্বরূপ বের হতে থাকে, তাদের পজিশনে ঘা লাগার জন্য। বেশিরভাগ তাই হচ্ছে। যারা সত্যে প্রতিষ্ঠিত তারা কোনোটাতেই টলবে না, জাগ্রত করবে এবং জাগায়ে দেবে। আজকের তত্ত্ব আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রামনারায়ণ রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।